সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ। এরপর জানাবো প্রত্যেকটি হত্যা অন্যায়ের বিচার করবে বিএনপি, বললেন দুলু। আরও জানিয়ে দেব ধুনটে যুবলীগের পদপ্রত্যাশী নেতাকে কুপিয়ে হত্যা। এরপর জানাবো দিল্লি থেকে কোথায় যেতে পারেন শেখ হাসিনা, কি বিকল্প পথ খোলা আছে তার জন্য, কি করবে ভারত। আর সর্বশেষে জানাবো ইয়েমেনে বন্যায় 40 জনের প্রাণহানি। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবর যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ। বাংলাদেশে অস্থিরতা কমাতে গত রোববার শেখ হাসিনা সংকট মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ডেকেছিলেন। তখনও তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফুরানোর বিষয়টি মানতে নারাজ ছিলেন বলে মনে হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে শেখ হাসিনা যে জনস্রোতে ভেসে যাবেন, প্রকৃতপক্ষে খুব কম লোকেই তার এই বিদায় সম্পর্কে অনুমান করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কথা না শুনলেও পরিবারের ঘনিষ্ঠজনদের পরামর্শে তিনি পালিয়ে যেতে রাজি হয়েছিলেন। তার ছেলে বিবিসিকে এমন কথাই বলেছেন। শেখ হাসিনা ঠিক সময়েই মনস্থির করেছিলেন তার পালানোর কয়েক ঘন্টার মধ্যেই যেহেতু জনতা তার বাসভবনে প্রবেশ করেছিল। শেখ হাসিনা দেশত্যাগের পর প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন ও সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘিরে লাখো মানুষের জমায়েত হয়। রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকও রাখা হয়েছিল। বৈঠকে 3 বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন। বৈঠকের পরিবেশ ছিল একেবারেই গুরুগম্ভীর। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রীর উপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই সহিংসতায় কয়েকশো মানুষ নিহত হন। শুধু রোববার একদিনেই অন্তত 90 জন নিহত হয়েছিলেন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই প্রাণ হারান। তবে জনতার হাতে পুলিশ সদস্যও নিহত হয়েছেন অনেকে। কর্মকর্তাদের কাছ থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা 2টি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন। যখন তার দেশ ছাড়ার প্রস্তুতি চলছিল তখনও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার কথায় রাজি হননি। রোববার দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা। পরিস্থিতি পর্যালোচনা করার পর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, আলাদাভাবে বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের উপর গুলি চালাবে না, তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দিতে পারবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করেছেন তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে, যদিও এই বিষয়টা পরে প্রকাশ পায়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেছেন, পুলিশ তখন ক্লান্ত ছিল। আমরা শুনেছি যে তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদও ছিল না, তবে শেখ হাসিনা তা একেবারেই শোনেননি। আর তখন কেউই সামনে বসে তার সঙ্গে দ্বিমত পোষণ করতে রাজি ছিলেন না সেভাবে। প্রত্যেকটা হত্যা অন্যায়ের বিচার করা হবে, প্রত্যেকটি হত্যা অন্যায়ের বিচার করবে বিএনপি, মন্তব্য দুলুর। আওয়ামী লীগকে অবিলম্বেই নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সারা দেশে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তাই এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরে পুরাতন বাস স্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেছেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রূপকার দাবি করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করে পালিয়ে গেছে। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম নিশানা চিহ্নও নেই। ভোটারবিহীন সন্ত্রাসীদের হাসিনা এমপি বানিয়েছিল, তাদেরকেও বিপদে রেখে গেছে। এসব এমপিরা জনগণের টাকা মেরে বিশাল অট্টালিকা বানিয়েছে, বিদেশে বাড়ি করেছে, তারা আজ দেশ থেকেই পালিয়ে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি প্রমুখ। এদিকে ধুনটে যুবলীগের পদ প্রত্যাশী নেতাকে কুপিয়ে হত্যা। বগুড়ার ধুনটে যুবলীগের পদ প্রত্যাশী এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সরকারপাড়া মোড় এলাকায় তার উপর এই হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে পরিবার। নিহত আলামিন 37 বছর বয়সী।
চর ধনুট গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ প্রত্যাশী ছিলেন বলেও জানান বগুড়ার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা 7টার দিকে এক বন্ধুর মোটরসাইকেলে করে আলামিন উপজেলার সদর থেকে চর ধনুটের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ধনুট গোসাইর সড়কে সরকারপাড়া মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় আল আমিনের উপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর 4টার দিকে তার মৃত্যু হয়। আলামিনের চাচা আশরাফ আলী জানান, রাজনৈতিক বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। ধনুট পৌর যুবলীগের কমিটি গঠন নিয়ে একই গ্রামের বাসিন্দা আসিনুর রহমানের সঙ্গে আলামিনের বিরোধ ছিল। তারা উভয়েই পৌর যুবলীগের শীর্ষ পদ প্রত্যাশী ছিলেন। আলামিন হত্যায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ স্বজনেরা আসিনুরের বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। আজ বেলা 3:30টার দিকে এর আগে বেশ কয়েকটি ঘটনায় আসিনুর ও আল আমিনের মধ্যে বিরোধ দেখা দেয় বলে জানান স্বজনেরা। 2017 সালে আসিনুরকে ধুরট বাজার এলাকায় পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। ওই ঘটনায় করা মামলায় আল আমিনের 6 মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল। এছাড়া প্রায় 1 মাস আগে আসিনুরের চাচা জেল হককে কুপিয়ে আহত করা হয়। আর ওই ঘটনায় করা মামলায়ও আসামি ছিলেন আল আমিন। উভয় মামলাতেই জামিনে ছিলেন তিনি। অন্যদিকে আল আমিন হত্যায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধ স্বজনেরা ধুরট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের আসিনুরের বসত বাড়িতে আগুন দিয়েছেন। ঘটনার পর থেকেই আসিনুর পলাতক বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে ধুরট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, ঘটনাগুলো জেনেছি, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী গন্তব্য হিসেবে একাধিক নাম উঠে এসেছে। কেউ বলছেন তিনি ব্রিটেনে যাবেন, কেউ বলছেন তিনি আমেরিকায় যেতে পারেন, আবার ফিনল্যান্ড কিংবা দুবাইয়ের মতো বিকল্পের নামও উঠে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আপাতত রয়েছেন দিল্লির কোনো গোপন আশ্রয়ে। ভারতে সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন তিনি। ভারত সরকারও জানিয়েছে হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে। কিন্তু এরপর কি হবে, কোথায় যাবেন হাসিনা, তার পরবর্তী পদক্ষেপই বা কি হবে, নানা জল্পনা কল্পনা রয়েছে এটা নিয়ে। কোনো তরফ হতেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। হাসিনা ঢাকা ছাড়ার পর অনেকেই বলেছিলেন তিনি লন্ডনে যেতে চান। বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে এসেছিলেন হাসিনা। সেই রেহানা নিজেই ব্রিটিশ নাগরিক। তার কন্যা টিউলিপ ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ। সেই কারণেই হাসিনাও ব্রিটেনে যাবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যায় ব্রিটেন সবুজ সংকেত দেয়নি হাসিনাকে, তাই আপাতত ভারতেই আছেন তিনি। এদিকে ইয়েমেনে বন্যায় 40 জনের মৃত্যু। ইয়েমেনে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদাইদায় ব্যাপক বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। বন্যার ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে 5 জন। বৃহস্পতিবার 8 আগস্ট এই তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে প্রদেশটির প্রশাসনিক কর্মকর্তারা। সোম মঙ্গলবারের ব্যাপক বর্ষণে হুদাইদা প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। বুধবার পর্যন্ত প্রদেশটির বিভিন্ন এলাকায় 500-র বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে ভয়াবহ বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার তৎপরতা। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা UNOCHA বলেছে, বন্যায় হুদাইদা প্রদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাতদের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোকে সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছে UNOCHA। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। এর জেরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিতে দারিদ্রতা প্রকট আকারে ধারণ করছে। দেশটির জনগণ বর্তমানে চরম দারিদ্র ও আর্থিক দুর্দশার মধ্যেই দিন যাপন করছে।